একজন পুরুষ সে মহিলা সেজে হিজাব পইরা এই আন্দোলনে অংশ নিয়েছে। হিজাব পইরা আমি আসলে এখন কি একটা অদ্ভুত বিষয়, 84% কোটায় শিক্ষক নিয়োগ চাই, যেখানে 60% নারী কোটা আর 20% হলো পোষ্য কোটা। পোষ্য কোটা কি, শিক্ষকের যে সন্তানরা আছে এদেরকে স্পেশাল কোটায় নিয়োগ দিতে হবে। আর 4% হলো বিজ্ঞান বিভাগের যারা, আর 16% থাকলো সাধারণ শিক্ষার্থীদের কোটা। এইভাবে শিক্ষক নিয়োগ চাই। তৃতীয় ধাপের ফলাফলটা এই গণ অভ্যুত্থানের পরে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পরে মানে এই যে আমাদের একটা মেধার পক্ষে রায় পেলাম হাইকোর্টে, 83% মেধায় আর 7% কোটায়। এই রায়ের পরে এই 84% কোটায় নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, এবং এই নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদান করেছে আমাদের শিক্ষক স্যার আসিফ নজরুল স্যার। তিনি মতামত দিয়েছে এই নিয়োগটা 84% কোটায় হতে পারে। প্যাচ লেগে গেছে, যারা ক্ষতিগ্রস্ত, যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছে, তারা অনেক মার্ক পেয়েও এখানে তালিকায় নাম আসেনি, কিন্তু কোটায় থাকার ফলে নাম এসেছে অমেধাবীদের। 6500 এর মতো নিয়োগ, সেখানে 5500 উপরে হলো কোটায়, আর মানে 1000 হলো মেধায়। মানে 6500 শিক্ষক নিয়োগ পাবে, মাত্র 1000 জন মেধাবী পাবে, বাকি সবগুলো হলো কোটায়। এই দাবিতে এই নিয়োগ যখন হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো যে যেহেতু কোটায় নিয়োগটা অবৈধ, অনৈতিক এবং জুলুম, তাই মেধার ফলাফল হবে, মেধায় হাইকোর্ট রায় দিয়েছে। সেই রায়ের অনুযায়ী হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই গণ অভ্যুত্থানের পরে কোটায় নিয়োগ দেওয়ার জন্য ফলাফল দিবে বিধান রঞ্জন রায়, আসিফ নজরুল স্যাররা। এটা কেমন যৌক্তিক বিষয়, কতটা যৌক্তিক বিষয়। এই জন্য আমাদের ভাইরা জীবন দিছে। আজকে আমার পাশে আছে এই যে গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধা, চোখ হারিয়েছে মেধায় নিয়োগের জন্য, সে কথা বলবে। আপনি বলেন, এই যে আসিফ নজরুল স্যার, বিধান রঞ্জন রায়রা মিলে একটা ষড়যন্ত্র করলো যে 84% কোটায় নিয়োগ দিবে এখনো, যা তো অনৈতিক, তা তো সবসময়ের জন্যই অনৈতিক। 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না প্রাইমারি শেষ করে। এখানে কি মানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন? এইটা অনেকের জন্যই চাকরি, অনেকের জন্য এটা দিয়ে ভাত আসবে, রুটি রুজি আসবে, কিন্তু আমাদের সন্তানের উপর দিয়ে আপনারা পোস্টমার্টেম করবেন, আমাদের সন্তানদেরকে আপনারা মৃত্যুর মুখে দিয়ে দিবেন, মেধাহীন বানাবেন, পঙ্গু বানিয়ে দিবেন। 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারবে না, আর আপনারা 84% কোটায় শিক্ষক নিয়োগ চাইবেন। একজন শিক্ষক সে তার সন্তানের জন্য পোষ্য কোটা চায়। কেন? আপনি মাস্টার না, আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন না, আপনি সবচেয়ে ভালো আপনার সন্তানকে পড়াইছেন, আপনার সন্তানের জন্য পোষ্য কোটা কেন প্রয়োজন হচ্ছে? তাহলে একজন কৃষকের সন্তান কি অপরাধ করেছে? কৃষকের সন্তানের কোনো কোটা নাই, সুইপারের সন্তানের কোনো কোটা নাই, রিক্সাওয়ালার সন্তানের জন্য কোটা নাই, একজন দোকানদারের সন্তানের জন্য কোটা নাই। আপনার শিক্ষক, আপনি শিক্ষকতা পেশায় থেকে সন্তানকে সবচেয়ে ভালো শেখালেন। আজকে একটা কথা বলি, আপনি যে মানের শিক্ষক এই যে কোটায় নিয়োগ পাচ্ছেন, আপনার নিজের উপর তো আত্মবিশ্বাস নাই। আপনি আপনার সন্তানকে আপনার স্কুলে আপনি পড়ান না, কারণ ওইটা ভালো স্কুল না, ওইখানে ভালো লেখাপড়া হয় না। আপনি খারাপ লেখাপড়া করান, আপনি বাংলা রিডিং পড়াতে পারছেন না। আজকে আমি বলছি, যেই শিক্ষকগুলো কোটায় নিয়োগ পেয়েছে, অনেকে বলবেন প্রথম দ্বিতীয় ধাপে কোটায় কেন নিয়োগ পাইল। আমি সব কোটায় নিয়োগেরই চ্যালেঞ্জ করছি, এগুলোর পুনর্মূল্যায়ন হোক। যারা এই অমেধাবীরা নিয়োগ পেয়ে আমাদের উপর, আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাহান্নাম বানিয়েছেন, তাদের পুনর্মূল্যায়ন হোক, সবার পুনর্মূল্যায়ন হোক। যারা যারা মেধাবী না তাদেরকে আবার সুযোগ দেন, দরকার হলে তারা আবার পরীক্ষা দেবে। এখন এইখানে যারা কোটায় নিয়োগ পাওয়ার জন্য যুদ্ধ করতেছেন, এই যে পুরুষ, আপনি একজন শিক্ষকের সন্তান পোষ্য কোটায় নিয়োগ পাইছেন, তাই না? পোষ্য কোটায় নিয়োগ পাইছেন, হিজাব পইরা যান জীবন দেওয়ার জন্য এখানে নামে পড়ছেন মহিলাদের সঙ্গে, যান জীবন দিয়া হিজাব পইরা নামছেন। আমার দেশ পত্রিকা একটা সত্যিকারের পত্রিকা, একবারে জায়গা মতো নিউজ করে দিয়েছে যে হিজাব পইরা আপনারা এখানে নামছেন। কি অদ্ভুত বিষয়। আপনাদের অনেকেরই বাবা মা নাই, আপনারা এতিম হতে পারেন, আপনার
বাবা অসুস্থ হতে পারেন আপনার বাবা অসুস্থ, অথবা আপনি এতিম হতে পারেন, যাই হন আপনি অভাবী হতে পারেন। এই শিক্ষকতা পেশাটা আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ এখানে নির্ভরশীল। আমরা আর চাই না 65% আমাদের শিক্ষার্থীরা বাংলা রিডিং পড়তে পারবে না, এরকম আর চাই না। একটা বড় লড়াইয়ের মধ্য দিয়ে কোটা ব্যবস্থাপনা কবর রচনা হয়েছে। আপনারা নতুন করে এই কোটা প্রথাকে আর সমর্থন করেন না। আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি একটা প্যাচ লাগাই দিয়েছেন, এই যে কোটায় নিয়োগের সুপারিশ দিয়েছেন, আপনি এটা কিভাবে করলেন স্যার? বিধানরঞ্জন স্যার আপনাকে বলছি, আপনি এই কামটা কেমনি করলেন? এটা প্যাচ লাগাই দিয়েছেন না আপনি, কামটা ঠিক করেন নাই। কিন্তু এটা কিন্তু গণ অভ্যুত্থানের স্পিডের সঙ্গে যায় না। আপনারা এটা খুব জুলুম করছেন। পারবেন এই লোকের চোখ ফিরাই দিতে? আমি পিঠে গুলি খাইছিলাম, আমার যে কয়েক ফোঁটা রক্ত ঝরছে, ওই রক্ত ফেরত দিতে পারবেন? বলে এটা তো আপনার রুটি রুজি চেয়েও আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আপনি দেখেন, আপনি একজন অযোগ্য হয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন মানে কি জানেন? 1 বছর না, আপনি দীর্ঘ 30-40 বছর ধরে আমাদের অযোগ্য অমেধাবী সন্তান আপনারা তৈরি করবেন। এইটা তো আমরা দিতে পারি না।